সাহিত্যের রূপ ও রীতি। হায়াত মাহমুদ। লেখক পরিচিতি। হায়াত মাহমুদ ২রা জুলাই ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গেন্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতা মুহম্মদ শামসের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য পদ্য কিংবা গল্প উপন্যাস কবিতা নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। কবিতা ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখতে হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তার অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। বনবাসে থাকার সময় লঙ্কার দ্বীপে রাজা রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয় তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। নাটক
বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, তবে মনে রাখা দরকার নাটক সেকালের পুস্তক আকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সংস্কৃত অলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমের প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য। নাটক প্রধানত দৃশ্য কাব্য। সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে: 1 প্রারম্ভ, 2 প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, 3 উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, 4 গ্রন্থিমোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ, 5 উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক, কমেডি বা মিলনান্ত নাটক এবং প্রহসন, ফ্যান্টাসি, এই 3টি বিভাগে ভাগ করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে: প্লট বা নাটকের আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুসংগতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলেছেন যে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকদের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতি রেখেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই 2টি বিভাজন তো রয়েছেই। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ 1844 থেকে 1912 একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের 1863 থেকে 1913 ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। ছোট গল্প। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন, সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু-চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এ কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বছরের বেশি নয়।
তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলো ঔপন্যাসিকা, কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে, যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সে সবের মধ্যেই ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতো কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতর থেকে বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো 1809 থেকে 1849 মনে করতেন, আধ ঘন্টা থেকে দু এক ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক এইচ.জি. ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়া শেষ হয়। ইংরেজি ভাষায় পোকে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, In the whole composition there should be no word written of which the tendency, direct or indirect, is not to the one pre-established design. Undue brevity is just as exceptional here as in the poem, but undue length is yet more to be avoided. বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন, তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে, ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ ও বহু পাত্রপাত্রের ভিড় সম্ভবপর নহে। ছোট গল্পের আরম্ভ উপসংহার নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে, এই শিল্প দৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে। সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়: 1. প্রেম বিষয়ক, 2. সামাজিক, 3. প্রকৃতি ও মানুষ সম্পর্কে, 4. অতি প্রাকৃত কাহিনী, 5. হাস্যরসাত্মক, 6. উদ্ভট কল্পনাশ্রয়ী, 7. সাংকেতিক বা প্রতীকধর্মী, 8. ঐতিহাসিক, 9. বিজ্ঞান ভিত্তিক, 10. গৃহস্থ বিষয়ক, 11. মনস্তাত্ত্বিক, 12. মনুষ্যতর প্রাণী জগৎ, 13. বাস্তবনিষ্ঠ, 14. গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প, 15. বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখক বৃন্দ লিখে গেছেন ও এখনো লিখছেন। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়, কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালেই গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। প্লট ওই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী এবং অনেকের মতে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথা সাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়।
বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাস ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। প্রবন্ধ। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কি রকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞানতৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এই জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক, সংবাদপত্রের যাবতীয় খবরাখবর দেশের বিদেশের মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয়, তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্যের বলে গণ্য হতে পারত। তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দ দান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধি বৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখিত হয়। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণীবিভাগ আছে: তন্ময় অবজেক্টিভ প্রবন্ধ ও মনময় সাবজেক্টিভ প্রবন্ধ। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য ও অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি। এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব, যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রধান হয়ে ওঠে। এদেরকে মনময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ের। ফরাসি ভাষায় বেল লেটার, বেল লেটার বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেটারই বলে। এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে চারু কথন। বেল শব্দের অর্থ সুন্দর চমৎকার, আর লেটার অর্থাৎ লেটার অক্ষর। বেল লেটার মন্ময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনাই এ জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এ ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্য রচনা নামে একটা কথা অনেক দিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। বেল লেটার বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয় রম্য শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে আদ্যাবধি তার প্রবহমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। শব্দার্থ টিকা। মেঘনাদ বধ কাব্য। কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা মহাকাব্য। রামায়ণ প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। মহাভারত প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। যা নেই ভারতে তা নেই ভারতে, যা মহাভারতে নেই তা ভারতবর্ষের কোথাও নেই, এমন বোঝানো হয়েছে। লঙ্কা দ্বীপ, সিংহল দ্বীপ, বর্তমান নাম শ্রীলঙ্কা। অতুল প্রসাদ সেন 1871 থেকে 1934, জন্ম ঢাকায়, 1871 এর 20 অক্টোবর
এবং মৃত্যু লখনৌ শহরে 1934 সালের 26শে আগস্ট। ব্রাহ্মণ ছিলেন, ব্যারিস্টারি পাশ করে স্বাধীনভাবে ওকালতি ব্যবসা শুরু করেন। সঙ্গীত রচনার জন্য বাঙালির সংস্কৃতি জগতে চিরস্মরণীয় হয়ে আছেন তার ভক্তিগীতি ও দেশাত্মবোধক গান অদ্যাবধি জনপ্রিয়। অরূপ রতন রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক। এইচ.জি. ওয়েলস 1866 থেকে 1946, ইংরেজি উপন্যাসিক, সাংবাদিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, কল্পকাহিনী স্রষ্টা, একাঙ্কিকা। এক অঙ্কের নাটককে বলা হয়। এডগার অ্যালান পো 1809 থেকে 49, আমেরিকার কবি, গল্পকার ও সমালোচক। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322 অব্দ, গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও সাহিত্য সমালোচক। দার্শনিক প্লেটোর শিষ্য ছিলেন। কপালকুণ্ডলা 19বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। উপন্যাসের নামকরণ হয়েছে নায়িকার নামে। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র। হিন্দু ধর্মবিদ্বেষী এক সেনাপতি, দুর্ধর্ষ নিষ্ঠুর প্রকৃতির ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 1844 থেকে 1912, বাংলা নাটকের যুগন্ধর পুরুষ। নাট্য রচনার পাশাপাশি অভিনয় করতেন। অভিনেতা হিসেবেও অভূতপূর্ব সুনাম অর্জন করেছিলেন। চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি, রাজত্বকাল 320 থেকে 323 খ্রিস্টাব্দ। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের 1863 থেকে 1913 বিখ্যাত নাটক চন্দ্রগুপ্ত 1911 সালে প্রকাশিত হয়। চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। জনা পৌরাণিক নাটক। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 থেকে 1971, আধুনিক বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার। দ্বিজেন্দ্রলাল রায় 1863 থেকে 1913, কবি, নাট্যকার ও সঙ্গীত রচয়িতা। তার শাহজাহান ও চন্দ্রগুপ্ত অত্যন্ত জনপ্রিয় নাটক। দীনবন্ধু মিত্র 1830 থেকে 73, বাংলা নাট্য সাহিত্যের যুগস্রষ্টা লেখক। নীলদর্পণ তার সর্বাধিক খ্যাত নাটক। 1860 সালে প্রকাশিত হয়। শতবার একাদশী তার বিখ্যাত প্রহসন। রজনীকান্ত সেন 1865 থেকে 1910, সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বরচিত গানের সুকণ্ঠর গায়ক ছিলেন। তার দেশাত্মবোধক গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে। রমেশ চন্দ্র দত্ত 1848 থেকে 1909, কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রথম বাঙালি কমিশনার। খ্যাতনামা ঔপন্যাসিক, বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা, সংসার, সমাজ তার উল্লেখযোগ্য উপন্যাস। রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস। রাজা রামমোহন রায় 1772 থেকে 1833, পশ্চিমবঙ্গের হুগলিতে তিনি জন্মগ্রহণ করেন। সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ও বহু ভাষাবিদ পণ্ডিত। বাংলা গদ্যের প্রস্তুতি পর্বের শিল্পী। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। সমরেশ বসু 1924 থেকে 1988, আধুনিক বাংলা সাহিত্যের স্বনামধন্য ঔপন্যাসিক। দৃশ্যকাব্য। প্রাচীন অলঙ্কার শাস্ত্রে নাটককে দৃশ্যকাব্য বলা হয়ে থাকে। নকশিকাঁথার মাঠ। পল্লী কবি জসিমউদ্দিন রচিত আখ্যান কাব্য। নীলদর্পণ দীনবন্ধু মিত্রের নাটক। দেশের তৎকালীন শাসনকর্তা ব্রিটিশদের হুকুমে বাধ্যতামূলক নীল চাষ করানোর সমালোচনা করে এই নাটক রচিত হয়েছিল। পৌরাণিক নাটক। ভারতবর্ষীয় পুরাণের কোন কাহিনী অবলম্বনে রচিত নাটক। প্রফুল্ল নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটক। প্রহসন উপন্যাস বা নাটকের রচনা শৈলী অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। প্লট গল্প, উপন্যাস, নাটকের কাহিনী অংশকে প্লট বলা হয়। বনফুল গল্পকার ও ঔপন্যাসিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বা লেখক নাম। বন্দে মাতরম এই দু শব্দের অর্থ জননীকে অর্থাৎ মাকে বন্দনা করি। বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে স্বরচিত এই গানটি যুক্ত করেছেন। বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ রচিত একটি প্রবন্ধ সংকলন গ্রন্থ। বিশ্ববৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। বুদ্ধদেব পৌরাণিক নাটক। বৈষ্ণব কবিতা প্রাচীন বাংলাদেশে প্রচলিত গীতি কবিতা ও গান। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত এক ধরনের কাহিনী কাব্য। মহাভারত প্রাচীন ভারতবর্ষের দুটি মহাকাব্যের একটি, অন্যটি রামায়ণ। মূল রচনা সংস্কৃত ভাষায় লিখিত হয়েছিল। কয়েক শত বৎসরের পরে বাংলায় অনুদিত হয় মহারাষ্ট্র জীবন প্রভাত। 19 শতকের ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস মাধবী কঙ্কন। রমেশচন্দ্র দত্ত রচিত উপন্যাস মেঘনাদ বধ কাব্য। কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 73 রচিত আধুনিক বাংলা মহাকাব্য। রক্তকরবী রবীন্দ্রনাথ রচিত সাংকেতিক নাটক। রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস।
রামপ্রসাদ সেন, আনুমানিক 1723 থেকে 81, কবি ও সঙ্গীত রচয়িতা, ভক্তিগীতি রচনার জন্য বিখ্যাত। এর গানকে রামপ্রসাদী আখ্যা দেওয়া হয়। সৈয়দুল্লাহ কায়সার, 1927 থেকে 71, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। শাহজাহান, নাট্যকার ও কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক। সুপর্ণখা, রামায়ণ মহাকাব্যের কাহিনীতে লঙ্কার রাজা রাবণের বোন। শেক্সপিয়র, 1564 থেকে 1616, ইংরেজ কবি ও নাট্যকার। শ্রব্যকাব্য, যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত। এর বিপরীতে রয়েছে দৃশ্যকাব্য। শ্রীশচন্দ্র দাস, সাহিত্য সন্দর্শন গ্রন্থের রচয়িতা। বইটি সাহিত্যের বিভিন্ন শাখা যেমন গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা গ্রন্থ। সংস্কৃত আলিঙ্কারিক বৃন্দ, প্রাচীন সংস্কৃত সাহিত্য বিষয়ে পুরনো আমলে যারা আলোচনা করেছেন, বইপত্র লিখেছেন। সীতা, পৌরাণিক চরিত্র, রামচন্দ্রের স্ত্রী। লঙ্কার রাজা রাবণ অপহরণ করে নিয়ে যায়, তার ফলে রাবণের বিরুদ্ধে রাম যুদ্ধযাত্রা করেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সীতা 1908 সালে প্রকাশিত হয়। সুজন বাদিয়ার ঘাট, পল্লী কবি জসিম উদ্দিন রচিত কাহিনী কাব্য। হাসান আজিজুল হক, জন্ম 1939 সালে, বাংলাদেশের বিখ্যাত কথাশিল্পী। পাঠ পরিচিতি। সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ। আবার প্রত্যেকটির কিছু শাখা প্রশাখা আছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে সাহিত্যের এইসব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ চারিত্র তুলে ধরেছেন। প্রবন্ধটি মূলত বাংলা ও বিশ্ব সাহিত্যের আলোকে সাহিত্যের রূপ, রীতি ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক সাহিত্য পাঠে আমাদের উৎসাহিত করে। অনুশীলনী করে ফেলো এবং কমেন্ট করো।